পদ্মা সেতুতে যান চলাচল 2022 সালের জুনে, বর্ষায় স্ল্যাবে বসানো যাবে না বিটুমিন, প্রকল্পের মেয়াদ বাড়ল 1 বছর। রাজধানীর জন্য বরাদ্দ 4 লাখ ডোজ ভ্যাকসিন, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। গণহারে প্রয়োগের আগে দেশজুড়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ। এবং হাড় কাঁপানো মাঘের শীতে জবুথবু দেশ, বিভিন্ন স্থানে তাপমাত্রা 5 ডিগ্রির নিচে, ছিন্নমূল মানুষের জীবন বিপর্যস্ত। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। রাজধানী ঢাকার জন্য 4 লাখ ডোজ ভ্যাকসিন বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই মুহূর্তে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, মিম, আসলে যদি বলতে যাই, অল্প কিছুক্ষণ আগেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং যে অতিরিক্ত 2 মহাপরিচালক তারা আসলে যে মাঠ পর্যায়ের যে কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে একটি অনলাইন মতবিনিময় করেছিলেন এবং সেই অনলাইন মতবিনিময় শেষে তারা যে মাঠ পর্যায়ে টিকা বিতরণ কর্মসূচির যে সার্বিক প্রস্তুতি সেগুলো নিয়ে কিন্তু গণমাধ্যমকে ব্রিফ করেছিলেন এবং সেখানে তারা যে কথাটি আমাদেরকে জানিয়েছেন যে মোটামুটিভাবে বলা যায় যে সার্বিক প্রস্তুতি সেটি সন্তোষজনক এবং তাদেরকে 95% মতন যে মাঠ পর্যায়ে যে কর্মকর্তা রয়েছেন তারা জানিয়েছেন যে তারা টিকা বিতরণ কার্যক্রম সেটি আসলে যে নিবিড়ভাবে পরিচালিত করার জন্য তাদের সার্বিক প্রস্তুতি রয়েছে এবং তারা প্রস্তুত রয়েছেন। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তিনি আসলে যেটি জানিয়েছেন যে মাঠ পর্যায়ে যে কর্মকর্তারা রয়েছে এবং যে সকল স্বাস্থ্যকর্মী রয়েছে তারা যেন আগামী 10 ফেব্রুয়ারির মধ্যে তারা যেন কর্মস্থল না ত্যাগ করেন সেই বিষয়ে আসলে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। যদি কারো খুব জরুরি কোনো প্রয়োজন থাকে তাহলে ভিন্ন কথা, কিন্তু অন্যদিকে যে বিশেষ জরুরি কোনো প্রয়োজন না থাকে তাহলে 10 ফেব্রুয়ারির মধ্যে কেউ আসলে যে কর্মস্থল ছাড়তে পারবেন। অন্যদিকে তিনি আসলে যেটি জানিয়েছেন যে টিকা বিতরণ যেটি করা হবে সেটি আসলে ছুটির দিনে টিকা বিতরণটি বন্ধ থাকবে এবং অন্যদিন সপ্তাহের অন্যান্য দিনগুলোতে নির্দিষ্ট সময়ে আসলে যে টিকা কেন্দ্রগুলো থেকে টিকা বিতরণ করা হবে। অন্যদিকে যে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর মির্জাদি সেব্রিনা ফ্লোরা তিনি আসলে যেটি জানিয়েছেন রাজধানী ঢাকার জন্য 4 লাখ কোভিড টিকা বরাদ্দ রাখা হয়েছে এবং অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তিনি আসলে যেটি বলেছেন যে এরই মধ্যে 63টি জেলায় যে টিকা পৌঁছে গেছে এবং অন্যদিকে 20,000-এর বেশি আবেদন এখন পর্যন্ত নিবন্ধন জমা পড়েছে, কিন্তু যারা নিবন্ধন করতে পারবেন না অনলাইনে কিংবা অ্যাপসের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করবে স্বাস্থ্যকর্মীরা, তারা উপজেলা এবং যে ইউনিয়ন পরিষদে গিয়ে করতে পারবেন। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের আগে আরেক অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা তিনি জানিয়েছেন যে কেউ যদিও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন কিন্তু তারা সবাই এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন এবং সকলেই এখন টিকা নেওয়ার পর সুস্থ আছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। মিম, মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের সাথে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। করোনার ভ্যাকসিন প্রয়োগের আগে দেশ জুড়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। এই মুহূর্তে ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হারুন, করোনার প্রতিষেধক টিকাদান কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার জন্য জেলা পর্যায়ের প্রশিক্ষণ আজকে শেষ হবে ময়মনসিংহে এবং আগামীকাল থেকে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ হবে। অর্থাৎ আজকে যারা এখানে প্রশিক্ষণ নিয়ে অংশগ্রহণ করেছেন তারা যারা মাঠ পর্যায়ে টিকাদান করবেন তাদেরকে প্রশিক্ষণ দেবেন, সেটি আগামীকাল শেষ হবে। এবং আমরা এখানে জেলা সিভিল সার্জন সূত্রে জানতে পেরেছি যে 4 তারিখের মধ্যেই তাদের যে প্রশিক্ষণ কার্যক্রম সেটি শেষ হবে এবং প্রশিক্ষণ কার্যক্রম শেষ হওয়ার পর যে আনুষঙ্গিক অন্যান্য যে কাজ সেটি শেষ হওয়ার পর 7 তারিখ থেকে সারা দেশে যে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন বলে তারা আশা করছেন। তো এখানে আমি একটু বলে রাখছি যে যারা এই ময়মনসিংহের সিভিল সার্জন কার্যালয়ে আজকে যারা প্রশিক্ষণে অংশ নিয়েছেন তারা প্রত্যেক উপজেলা থেকে 5 জন করে এসেছেন বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং 2 জন মেডিকেল অফিসার সহ মোট 5 জন করে প্রত্যেক উপজেলা থেকে আসছেন এবং তারা এখানে যে প্রশিক্ষণ নিয়েছেন সেটি তারা আবার উপজেলা পর্যায়ে যারা মাঠ পর্যায়ে টিকাদান করবেন, যাদেরকে টিকাদানের জন্য নির্বাচিত করা হবে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যেন এই কর্মসূচিটি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়টি তারা নিশ্চিত করবেন।
এখানে আমি একটু যদি বলি যে যে ময়মনসিংহে এই টিকাদান কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার জন্যে ময়মনসিংহ জেলা সদরে 13টি বুথ করা হবে বলে আমরা জানতে পেরেছি প্রথম পর্যায়ে, এবং প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 3টি করে বুথ করা হবে। সেই বুথগুলো থেকে প্রশিক্ষিত টিকাদান কর্মী যারা আছেন তারা টিকা প্রয়োগ করবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের সিভিল সার্জন কার্যালয় থেকে সর্বশেষ। ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয় থেকে আমাদের সাথে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। দর্শক, প্রতি মাসের 1 তারিখে আমরা পদ্মা সেতুর অগ্রগতির খবর প্রচার করে থাকি। আজ থাকছে প্রকল্পের চূড়ান্ত মেয়াদ বাড়ানোর খবর। আরও 1 বছর বাড়ল পদ্মা সেতু প্রকল্পের কাজ। বর্তমান অগ্রগতি বিবেচনায় 2022 সালের জুন মাসে সেতুকে যান চলাচলের জন্য উপযুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। চলতি বছরের জুন মাসের মধ্যে সবগুলো স্ল্যাব বসানোর কাজ শেষ করা গেলেও বর্ষার কারণে তাতে বিটুমিন বসানো যাবে না বলে বাড়াতে হচ্ছে প্রকল্পের মেয়াদ। এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। গত বছরের 10 ডিসেম্বর সেতুতে সবগুলো স্প্যান বসানোর পর এখন চলছে স্ল্যাব বসানোর কাজ। দ্বিতল এই সেতুতে একই সাথে চলছে রোড ও রেল স্ল্যাব বসানো। প্রায় 3000 করে বসাতে হবে স্ল্যাব। সুখবর হলো, স্প্যানে বসানোর জন্য প্রয়োজনীয় স্ল্যাব নির্মাণের কাজ শতভাগ শেষ করা হয়েছে। 4টি দল আলাদা করে দিনের বেলা স্প্যানে স্ল্যাব বসানোর কাজ করছে। সবশেষ পরিকল্পনায় চলতি বছরের জুন মাসের মধ্যে সেতু চালুর কথা থাকলেও নানা জটিলতায় আরও 1 বছর বাড়ানো হয়েছে মেয়াদ। জুন মাসের মধ্যে শতভাগ স্ল্যাব বসানোর পাশাপাশি এগিয়ে নেওয়া হবে মূল সেতু ও ভায়াডাক্টের দুই পাশে প্রায় 30 কিলোমিটার এলাকায় রেলিং বসানোর কাজ। তবে এর মধ্যে বর্ষা শুরু হয়ে গেলে আগামী জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে রোড স্ল্যাবের উপর বিটুমিন বসানো যাবে না। করোনার কারণে লোকবল সংকটের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে সেতু কর্তৃপক্ষকে। সামনে আর কোনো সমস্যা আমরা আশা করছি না। কাজেই আমরা যে কাঙ্ক্ষিত আমাদের সময় যে জুন 2022-এর পূর্বেই আমরা জনসাধারণকে এটা মুক্ত করে দিতে পারবো বলে আমরা আশা করি। প্রকল্প সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত মূল সেতুর কাজে অগ্রগতি হয়েছে 92 ভাগ, নদী শাসনের কাজ 79 ভাগ, আর পুরো প্রকল্পের কাজ শেষ হয়েছে 83.5 ভাগ। গত 6 বছরের কাজের অভিজ্ঞতা থেকে সেতু কর্তৃপক্ষ এখন জানেন কোন কাজটায় কত সময় প্রয়োজন হবে, কোন কাজটার পর কোন কাজটা ধরতে হবে। সামনের বর্ষার প্রাকৃতিক জটিলতার পাশাপাশি বাকি থাকা কাজগুলো হিসেব করে তারা মনে করছেন সব মিলে 2022 সালের জুন মাস নাগাদ সেতুতে যানবাহন চলাচল সম্ভব হবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে সারা দেশ। উত্তর বিভিন্ন জেলায় বিপর্যস্ত জনজীবন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা 5.5 ডিগ্রি রেকর্ড। এদিকে অতিরিক্ত ঠান্ডায় হাসপাতালেও বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। জেলা প্রতিনিধি ও ব্যুরো রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। কুয়াশার হানায় একেবারেই কমে এসেছে দৃষ্টিসীমা। সূর্যের আলো যখন লোকালয়ে পৌঁছায় ততক্ষণে দিনের অর্ধেকটা পার হয়ে যায়। গেল কয়েকদিনের এই চিত্রের সঙ্গে যুক্ত হয়েছে কনকনে হিমেল হাওয়া। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের না হওয়ায় জনশূন্য পথঘাট, দোকানপাট। দিনের রোজগারে যাদের জীবন চলে, ঘরের বাইরে বের হয়ে তাদের লড়তে হচ্ছে তীব্র শীতের সঙ্গে। রিক্সা চালাতে পারছি না, বাতাস করতেছে, ঠান্ডা চলেছে, খুব কষ্ট। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব অভাবে আছি। ঠান্ডার মধ্যেও মনে করো এত সকালে বেড়ে আসছে কামের জন্য, আমাদেরকে কাম করে খাওয়াই লাগে। উত্তরাঞ্চল সহ দেশের কয়েকটি স্থানে তাপমাত্রা নেমে এসেছে গড়ে 6 থেকে 7 ডিগ্রিতে। কুয়াশা বেশি, ঠান্ডা তো আছেই। হাত পা খুবই ঠান্ডার জন্য কোকড়া হয়ে আসতেছে। হজর থেকে আমরা দিকে বসে আসছি, কোনো রিক্সা গাড়ি কিছু নেই। ধানের ভিড় নামাতে তো ধান লাগানোর কষ্ট খুবই কম। আবহাওয়া অফিস বলছে সপ্তাহ জুড়েই থাকবে শীত। ঠান্ডাজনিত রোগের হাত থেকে বাঁচতে সবাইকে সচেতন থাকার আহ্বান চিকিৎসকদের। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। জাতীয় পরিচয়পত্রে ঠিকানা গ্রামের বাড়ির, অথচ কয়েক দশক ধরে বাস করেন রাজধানীতে। এ কারণে বয়স্ক ভাতার তালিকার বাইরে অনেক বয়োবৃদ্ধ। আবার অনেকের অভিযোগ, ভাতার জন্য টাকা দাবি করা হয় তাদের কাছে। সমাজসেবা অধিদপ্তর বলছে, রাজধানীতে 40% মানুষকে ভাতা দেওয়ার জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না। শফিকুল ইসলামের ক্যামেরায় এমআর আমিনের রিপোর্ট।
জীবনের ক্রান্তি লগ্নে জব্বর আলী, বয়স 90-এর কোটায়। প্রায় 40 বছর ধরে রাজধানীতে দিনমজুরের কাজ করছেন তিনি। আইডি কার্ডের ঠিকানা নেত্রকোনা হওয়ায় ঢাকায় থেকেও ভাতা পান না। অন্যদিকে নিজ ঠিকানায় ভাতা চাইতে গেলে টাকা দাবি করা হয়। দেশে গেলে টাকা আমি দিতে পারি না, কার্ডও আমি পাই না। আবার অনেকে আছেন যাদের ন্যাশনাল আইডি কার্ড ঢাকার ঠিকানায় করা। ভাতা পাওয়ার সব শর্ত পূরণ করেও ভাতা না পাওয়ার অভিযোগ তাদের। ঢাকার বর্ডার যান আমরা কোনো কিছু পাই না, কোনো বাতা বুতা কিছু আমরা পাইতাই না। আমার স্বামীর কার্ডের ভাতা চাইতে গেলেও দেয় না, ঘোরায়। এসব অভিযোগের বিপরীতে এই কার্যক্রম সফল দাবি করে সমাজসেবা অধিদপ্তর বলছে, ভাতা দেওয়ার জন্য রাজধানীতে 40% মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের নীতিমালায় বলেই আছে, সে যে এলাকায় পার্মানেন্ট অধিবাসী সেই এলাকা থেকেই ভাতা নেবে। একদম নিরপেক্ষভাবে, নির্ভুলভাবে আমাদের এই প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। সমাজ বিশ্লেষকদের পরামর্শ, বয়স্ক যোগ্যদের তালিকা অনলাইন ডাটাবেজের আওতায় আনার। মাইগ্রেশন হবে, বয়স্ক যারা কারা পাবে এলাকা ভিত্তিক একটা লিস্ট করে এবং সেটা সেন্ট্রালাইজড করে ফেলা হয়, তাহলে ওই যে মধ্যস্বত্ব যে ভুগি অ্যাবিউজ করতে পারে না এই শ্রেণীর। 2011 সালের জনশুমারিতে দেখা যায় দেশে 65 থেকে 80 বছর বয়সী 68 লাখ বয়োবৃদ্ধ রয়েছেন। প্রায় 49 লাখ লোককে বয়স্ক ভাতা দেওয়া হয়, যার মধ্যে রাজধানী ঢাকায় 2 লাখের বেশি লোককে বয়স্ক ভাতা দেওয়া হয় বলে জানায় সমাজসেবা অধিদপ্তর। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। তীব্র তুষারপাতে বিপর্যস্ত রাজধানী ওয়াশিংটন এবং নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। বৈরী আবহাওয়া বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। আগামী 2 দিন এই তুষারপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। আগামী 2 দিন কিন্তু টানা তুষারপাত হবে এবং টানা তুষারপাতে জীবন বিপর্যস্ত হয়ে পড়বে খুব স্বাভাবিকভাবেই, কারণ আবহাওয়া অধিদপ্তর খুব জোরালোভাবে এবারে তুষারপাতকে কিন্তু পূর্বাভাস দিয়েছে যে এইবারের তুষারপাতটি বেশ কঠিন হবে এবং জনজীবন খুব একটি পর্যস্ত অবস্থায় পড়ে যাবে, নাজেহাল অবস্থায় পড়ে যাবে, জনজীবন থমকে যাবে। এর মধ্যে যে নিউ ইয়র্কের যে পার্শ্ববর্তী লং আইল্যান্ড শহর আছে, সেই লং আইল্যান্ডের 2টি কাউন্টি আছে, নাসাউ কাউন্টি এবং সাফক কাউন্টি। সেই কাউন্টিতে সমস্ত স্কুল বিদ্যালয় ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। নিউ ইয়র্ক সিটিরও কিন্তু শারীরিকভাবে আপনি জানেন যে করোনা মহামারীর মধ্যে নিউ ইয়র্কের স্কুলগুলোতে 2 রকমভাবে এখন পাঠদান হচ্ছে। একটি বাসায় থেকে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান হচ্ছে, অন্যটি যদি ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা চান তাহলে কিন্তু স্কুলে গিয়েও কিন্তু ক্লাস করতে পারেন স্কুলগুলোতে সাধারণত। সেইখানেও কিন্তু শারীরিকভাবে উপস্থিতি কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে নিউ ইয়র্ক সিটির কর্তৃপক্ষ সমস্ত রাস্তাঘাটে কিন্তু লবণ ছিটিয়ে দিয়েছে। গত মাসটি গেল জানুয়ারি মাস, সেই জানুয়ারি মাসে কিন্তু সবচেয়ে করোনা মহামারীর সবচেয়ে কঠিন একটি মাস হিসেবে চিহ্নিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। তারা বলেছেন যে করোনা মহামারীর মধ্যে 1 মাসে সর্বোচ্চ মৃত্যু এবং আক্রান্তের ঘটনা ঘটেছে জানুয়ারি মাসে, অর্থাৎ গত মাসে। প্রতিদিন 2 লাখ 2.5 লাখ মানুষ আক্রান্ত হতেন, আজকে একটু কমেছে, হাসপাতালে ভর্তির সংখ্যাও কমেছে। প্রতিদিন যেখানে 3 থেকে 4 হাজার মানুষ মারা যেতেন, সেখানে আজকে 1800 অর্থাৎ 1800 কিছু বেশি মানুষ আজকে মারা গিয়েছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এদিকে তীব্র তুষারপাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বরফে ঢাকা পড়েছে বিভিন্ন শহর। তুষারঝড়ে বিপর্যস্ত জনজীবন। এদিকে ভারতের কাশ্মীরে গেল 30 বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 2019 সালের পর প্রথমবারের মতো তুষারপাতের দেখা মিলল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। গেল কয়েকদিন ধরেই প্রচণ্ড ঠান্ডার মধ্যে এই তুষারপাত যেন মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে জনজীবনে। অব্যাহত তুষারপাতে বরফের নিচে ঢাকা পড়েছে হোয়াইট হাউস সহ পুরো ওয়াশিংটন শহর। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হঠাৎ করে এত তীব্র তুষারপাত শুরু হবে কেউই ভাবতে পারেনি, কেননা গেল 2 বছর এখানে এত ভয়াবহ তুষারপাত হয়নি। আমি 2.5 বছর ধরে এখানে আছি, এরকম তীব্র তুষারপাত কখনোই দেখিনি। একই পরিস্থিতি নিউ ইয়র্কেও। কনকনে ঠান্ডা আর তীব্র তুষারপাতে এক প্রকার ভেঙে পড়েছে এখানকার জনজীবন। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। পুরো বরফে ঢাকা পড়েছে রাস্তাঘাট। এর মধ্যেই প্রচন্ড বাতাস আর তুষারঝড় যেন ভোগান্তির মাত্রা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।
এদিকে প্রচণ্ড ঠান্ডা আর তীব্র তুষারপাতে বিপর্যস্ত ভারতের কাশ্মীরও। রাজধানী শ্রীনগরে রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় -8.8 ডিগ্রি সেলসিয়াস, যা গেল 30 বছরের মধ্যে সর্বনিম্ন। প্রতিকূল আবহাওয়ায় পুরোপুরি ভেঙে পড়েছে রাজ্যটির জনজীবন, সেই সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগব্যাধিও। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং রাজধানীর জন্য বরাদ্দ 4 লাখ ডোজ ভ্যাকসিন, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। গণহারে প্রয়োগের আগে দেশ জুড়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।